আজ আমি কথা বলবো বিশ্ব সাহিত্যের অন্যতম একটি বিখ্যাত এবং কি বলবো সবচেয়ে আলোচিত রাজনৈতিক উপন্যাস জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম নিয়ে। সত্যি কথা বলতে এই বইটি নিয়ে কথা বলতে আমার নিজেরই ভালো লাগছে। আর এই বইটি আমি এই যে আমার 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জ মানে শুরু করার আগেই পড়েছিলাম। সত্যি কথা বলতে কি আমাদের রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরে ঠিক সেই সময়ে আর কি আমার বইটি পড়া আর কি। তো আমার মনে হচ্ছিল যে কোন জাদু বলে ঠিক এই সময় এরকম একটি বই আমার হাতে এলো এবং আমি মানে পুরোপুরি উপলব্ধি করতে পারছিলাম যে এই বইটি আসলে কতটা প্রাসঙ্গিক এবং এটি শুধু একটি দেশ বা একটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কি লেখা নয়। আমরা যারা পাঠক এটি পড়া শেষ করার পর এটি খুব ভালো করে উপলব্ধি করতে পারবো। এবং বইটি আকারে এত ছোট, মানে এক বেলাও লাগে না এই বইটি পড়তে, কিন্তু এতটা শক্তিশালী একটি বই মানে যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। এই বইটির ভেতরে লুকিয়ে আছে রাজনীতি, ক্ষমতা, স্বাধীনতা, নেতৃত্ব এবং মানুষের কি বলবো স্বভাব সম্পর্ক, মানে সত্য আর কি, সেটি এখানে আর কি লেখক উপস্থাপন করেছেন। তো এই বইটি প্রথম প্রকাশ হয় 1945 সালে এবং কি বলবো বইটি আজ পর্যন্ত মানে বইটি প্রকাশের এত বছর পরেও বিশ্বের বিভিন্ন জায়গাতে আজও এই বইটি সমানভাবে পড়া হয় এবং মানে কি বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে সাধারণ পাঠকদের কাছেও কিন্তু এই বইটি সমানভাবে মানে কি বলবো জনপ্রিয় এবং এই বইটি নিয়ে আলোচনাও হয়। এবার আমি একটু লেখক সম্পর্কে বলি। জর্জ অরওয়েল, যার আসল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। লেখক জন্মগ্রহণ করেন 1903 সালে 25শে জুন ব্রিটিশ ভারতের বিহারের মতিহারি শহরে। যেহেতু লেখকের বাবা একজন মানে ব্রিটিশ সরকারের আর কি কর্মকর্তা ছিলেন, স্বাভাবিকভাবেই চাকরির সূত্রেই আর কি তার পরিবার তখন আর কি ভারতে ছিল। যাই হোক, কিন্তু লেখকের জন্মের পরই আর কি তার মা তার বোনকে নিয়ে আর কি চলে যান নিজের দেশে এবং পরে তার বাবা আবার নিজের দেশে ফিরে যান। লেখক একজন সাংবাদিক, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক ছিলেন। সমাজের অন্যায়, স্বৈরশাসন এবং মানুষের স্বাধীনতা নিয়ে তার লেখাগুলো আজও বিশ্ব সাহিত্যে মানে কি বলবো বিশেষ গুরুত্বের সাথে আর কি পড়া হয়। আর অ্যানিমেল ফার্ম প্রথম প্রকাশিত হয় 1945 সালে ইংরেজি ভাষাতে। প্রথম এই বইটি যখন যে কোনো পাঠক আর কি পড়তে শুরু করেন তখন আমাদের মনে হবে যে এটি আসলে পশুদের গল্প, কিন্তু এটি আসলে একটি রাজনৈতিক রূপক উপন্যাস। মানে পশুদের মাধ্যমে মানুষের সমাজ আর মানে রাজনীতির আর কি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আর এই বইটি লেখা হয় রুশ বিপ্লব এবং পরবর্তীতে আর কি জোসেফ স্ট্যালিনের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে। এবার বিপ্লবের শুরুতে মানুষের যেটা হয় আর কি স্বপ্ন ছিল যে সবাই সমান হবে, শোষণ শেষ হবে, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে। কিন্তু জিনিসটা যেটা হয় যে কিছুদিনের মধ্যেই আর কি দেখা গেল যারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল তারাই ক্ষমতায় এসে আবার নতুন ধরনের অত্যাচার শুরু করেছে। তো জর্জ অরওয়েল এই ঘটনাকে সরাসরি কি বলবো লেখেননি, তিনি মানে পশুদের একটি খামারের গল্পের মাধ্যমে এই বিষয়টাকে আর কি তুলে ধরেছেন, যাতে এটি শুধু একটি দেশের নয় পৃথিবীর যে কোনো সময়ের জন্য এটি মানে প্রযোজ্য হয়ে ওঠে আর কি। তো এখন আসি আর কি গল্পের ছোট করে আমি বলি যে একটি খামারের আর কি পশুরা মানুষের কি বলবো অত্যাচারে অতিষ্ঠ হয়ে আর কি বিদ্রোহ করে। তারা তাদের মালিককে তাড়িয়ে দিয়ে নিজেরাই আর কি খামার পরিচালনার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের লক্ষ্য ছিল আর কি যে সব প্রাণী সমান হবে, কেউ মানে কারোর ওপর অত্যাচার করবে না, সবাই স্বাধীনভাবে বাঁচবে, নিজেদের মতামত প্রকাশ করবে। কিন্তু যেটা হয় আর কি সময়ের সঙ্গে সঙ্গে খামারের মানে নেতৃত্বে থাকা আর কি কিছু পশু ধীরে ধীরে সমস্ত ক্ষমতা আর কি নিজেদের হাতে নিয়ে নেয়। এটা তো স্বাভাবিক যে নেতৃত্ব দানের জন্য কিছু জনকে লাগবে, কিন্তু ঘটনাটা হচ্ছে সেই নেতারাই যারা একসময় বিপ্লব করেছিল তারা নিজেদের সুবিধে মতো যত দিন যায় নিয়ম পরিবর্তন করতে শুরু করে এবং অন্য যারা সাধারণ যে সমস্ত প্রাণীগুলো থাকলো আর কি তাদেরকে ভুল তথ্য দেয়। শেষ পর্যন্ত কি হয় যে তারা মানে এই যারা নেতৃত্ব দিল যে প্রাণীগুলো, তারা ধীরে ধীরে মানুষের মতনই আচরণ করতে শুরু করলো এবং যাদের বিরুদ্ধে একসময় তারা বিদ্রোহ করেছিল তারাই হয়ে উঠল। তো এই বইটি আসলে কি শেখায়? প্রথম যে জিনিসটা, যে ক্ষমতা মানুষকে বদলে দিতে পারে। এই বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো যে ক্ষমতা নিজে খারাপ নয়, কিন্তু ক্ষমতার ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে, মানে মানে ক্ষমতা যারা মানে রয়েছে নেতৃত্ব দিচ্ছে আর কি যারা, তাদের যদি কোনো জবাবদিহি না করতে হয় তাহলে কিন্তু ধীরে ধীরে মানে কি বলবো তারা নিজেদের আদর্শ ভুলে যায়। মানে তারা যারা সমতার কথা বলে ক্ষমতায় এসেছে তারাই অনেক সময় ক্ষমতায় গিয়ে অসমতা তৈরি করে, যেহেতু তাদের কোনো জবাবদিহি করতে হচ্ছে না।
যেহেতু তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, স্বাভাবিকভাবে তারা তাদের সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত কিছু ভুলে যায় এবং নিজেদের কিভাবে সুবিধে হবে, নিজেদের জীবন আরও কিভাবে আরামদায়ক হবে এবং নিজেরা আরও মানে কি বলবো ক্ষমতাবান হবে, সেই জিনিসগুলো সেদিকে নজর দিতে থাকে। ফলে সেই যা ছিল সেই অবস্থাটাই আবার ফিরে আসে। আর একটা জিনিস যে অন্ধভাবে কাউকে বিশ্বাস না মানে করা উচিত নয় আর কি। তো বইয়ে সাধারণ যে প্রাণীরা আর কি, যারা হচ্ছে নেতাদের কোনো প্রশ্ন আর কি করতো না, তারা যা বলতো তাই তারা শুনতো এবং অন্ধভাবে বিশ্বাস করে নিত। কারণ তাদের একটা বিশ্বাস ছিল যে আমরা তো একই জায়গা থেকে উঠে এসেছি, ফলে তারা যা করছে তারা সবার ভালোর জন্যই করছে। এই যে ব্যাপারটা, এই যে অন্ধভাবে মেনে নেওয়ার যে ব্যাপারটা, মানে লেখক বলতে চেয়েছেন যে প্রশ্ন করার যে ক্ষমতা সেটা যদি হারিয়ে ফেলে, মানুষ খুব সহজে অন্যের হাতে মানে পরিচালিত হতে শুরু করে এবং মানে অন্যরা আর কি খুব সহজে এইরকম মানুষদের নিয়ন্ত্রণ করতে পারে। তো সেই জন্য অন্ধভাবে এই যে বিশ্বাস করার যে ব্যাপারটা, এই জিনিসটা আর কি করা যাবে না। এটা কোনো সমাজের জন্যই আর কি এটা ভালো নয়। আর একটা যে জিনিস যে সত্যকে বদলে দেওয়া খুব সহজ, এই বই দেখায় যে ক্ষমতাবানরা ধীরে ধীরে কিন্তু নিয়ম বদলে দেয়, ইতিহাস বদলে দেয়, এমনকি সত্যকে নিজেদের সুবিধে মতো ব্যাখ্যা করে। আর এই যে যেহেতু জবাবদিহি করতে হচ্ছে না, যেহেতু কেউ তাদেরকে কোনো প্রশ্ন করছে না, যেহেতু তারা অন্ধভাবে বিশ্বাস করছে, ফলে এই যে নিয়ম বদলে দেওয়া এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং শুধু সহজ নয়, এই জিনিসটাকে তারা সত্য বলেও মেনে নেয়। তো আজকের পৃথিবীতে আমরা এই বিষয়টি অনেক মানে কি বলবো, সারা পৃথিবী জুড়ে এই জিনিসটি আমরা দেখতে পাই এবং এই বইটি মানে এই জন্যই মানে এত প্রাসঙ্গিক আর কি। এবং আর একটা জিনিস মানে আসে যে শিক্ষা এবং সচেতনতার গুরুত্ব। এখানে একটা জিনিস আমাদের দেখানো হয় যে এই যে সমস্ত প্রাণীগুলো আর কি, যারা ক্ষমতায় এসেছে, তারা তাদের মতো নিয়ম বদলাচ্ছে এবং তারা বারবার একই জিনিস বলছে। এই জিনিসটা কেন করতে পারছে? এই জিনিসটা করতে পারছে কারণ বেশিরভাগ সাধারণ প্রাণীরা যারা পড়তে পারতো না, তাই জন্যই কিন্তু এটা করা এত সহজ হয়েছিল। তো যারা পড়ে না, মানে পড়তে জানে না, যারা প্রশ্ন করতে জানে না, চিন্তা করতে পারে না, স্বাভাবিক তারা প্রতারণার শিকার হয়। তো একটি ভালো সমাজ মানে আমরা যদি ভেবে নিই যে খুব ভালো একজন নেতা এলেন, মানে ক্ষমতায় এলেন, তারপর গড় করে আমাদের আর কি সমাজ আর কি চলবে, খুব ভালোভাবে চলবে, এই জিনিসটা এরকম। নেতা ভালো হওয়ার সাথে সাথে নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিক যদি শিক্ষিত এবং সচেতন না হয়, তাহলে কোনো ভালো নেতা আসা মানেই সমাজ ভালো চলবে, এটা পুরোপুরি ভুল ধারণা। মানুষকে যুক্তিবাদী হতে হবে, শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, প্রশ্ন করতে হবে, সব কিছু মানে তাহলেই সমাজ ভালোভাবে চলতে পারে। এই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন যে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। যেখানে সমতার কথা বলা হয় কিন্তু কিছু মানুষ অন্যের চেয়ে বেশি সুযোগ সুবিধে ভোগ করে, সেখানে প্রকৃত সমতা কখনোই আসতে পারে না। তো এই যে গুটি কয়েক প্রাণী যারা ক্ষমতায় এলো, তারা তাদের জন্য আলাদা নিয়ম বানালো, তাদের যে সুযোগ সুবিধা, তাদের জীবনযাপন সব কিছু আলাদা হলো। তারা বলল যে আমরা যেহেতু এই জায়গাতে রয়েছে আমাদের এগুলো দরকার, কিন্তু যখন এই জিনিসটা হচ্ছে তখনই তো অসমতার সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কি বলবো, এই বইটি আসলে একটি রাজনৈতিক শুধু উপন্যাস নয়, এটি মানুষের চরিত্রের একটা কি বলবো দিক। তো এই বইটি পড়ে যেটা আমরা বুঝতে পারি যে ক্ষমতা মানুষকে কেমন বদলে দিতে পারে এবং সাধারণ মানুষের যে নীরবতা, কি বলবো, সেই নীরবতা অন্যায়কে আরও বেশি শক্তিশালী করে। শুধু তাই নয়, মানে যে কথাটা বললাম যে আমরা অনেক সময় ভাবি না যে একজন শিক্ষিত নেতা এলে ভালো হয়, একজন কি বলবো যে খুব পরিচিত খুব বিখ্যাত কোনো ব্যক্তি সে যদি নেতৃত্বে আসেন সে হয়তো অনেক কিছু ভালো করবে, কিন্তু যে জিনিসটা শুধু নেতা ভালো দিয়েই সমাজ আসলে বদলায় না। আমাদের নিজেদের নাগরিকদের সচেতনতা অনেকখানি দায়ী আর কি। তো সম্ভবত হয়তো এই কারণেই আর কি এত বছর পরেও এই ছোট্ট একটি উপন্যাস এতটা প্রাসঙ্গিক। কারণ সময় বদলেছে কিন্তু ক্ষমতার লোভ, মানুষের স্বার্থ, কি বলবো, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আজও বদলায়নি, এগুলো যা তাই রয়ে গেছে। এই বইটি আমি বলবো যে সবার অন্তত মানে পড়লে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে।